এই মশা এখানে বসছে হচ্ছে চলে যায় অন করে দিচ্ছেন নাকি? ওখান থেকে সব করে কিছু ভালো লাগে হচ্ছে না, এখনো হয়নি, বাচ্চারা জয়েন করবে বিকেল বসে থাকে, কিছু ভালো এই তো খাইরুল শুনতে পাচ্ছ? এখনো না, দাঁড়ান ঠিক করে আসলো একজন খাইরুল আসলো। এখন জয়েন করবো, আস্তে আস্তে সবাই জয়েন। এই যে হয়ে গেছে। না আমার কাছে চকলেট কিছু না আছে, দেখি আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি ম্যাম। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আসছে তোমাদের? এখনো পাওনি তাই না? ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আসে নাই? নো ম্যাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আসলে ওগুলো নিয়ে আলোচনা করা যেত, যেহেতু আমরা বাড়তি ক্লাস পেয়েছি কিছু। আচ্ছা যাক, আজকে পড়াবো দেখো মাশরুম, পঞ্চম অধ্যায়ের মাশরুম চাষ। আজকে পড়া হবে মাশরুম চাষ। বের করো পার্ট 4 3-4 পঞ্চম অধ্যায়ের। আমার কাছে যে সিলেবাস আছে সেই সিলেবাস, এটা আমি প্রথমে পড়াই নাই, কারণ এই ক্লাসগুলো ইউটিউবে নিয়েছিলাম। যেহেতু সময় পাওয়া গেল, আবার ক্লাসের সুযোগ পাওয়া গেল, সেহেতু এগুলো আলোচনা করতেছি। এগুলো মানে যেগুলো গুরুত্ব দেওয়া আছে ওখানে, যে সিলেবাসটা আমার কাছে আছে সেখানে যে অধ্যায়গুলো গুরুত্ব দেওয়া আছে তার মধ্যে কিছু কিছু আমি গ্যাপ দিয়ে পড়াইছি, যে যেগুলো ইউটিউবে করানো হয়ে গেছিল সেগুলো পরে করাচ্ছি। হ্যাঁ, তো যেহেতু আবার ক্লাস পাওয়া গেলো, দেখো মাশরুম চাষ পদ্ধতি, মাশরুমটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে অ্যাসাইনমেন্ট। দেখো সবাই পার্ট 3 74 পৃষ্ঠা পেয়েছো? বই বের করেছ? মাশরুম প্রয়োজনীয়তা, মাশরুমের নাম শুনেছো না? হ্যাঁ, মাশরুম আমরা সবাই চিনি। কিছুদিন আগে খুবই আলোচিত ছিল, মাশরুম খাওয়ার জন্য খুবই মানে প্রচারণা চলতেছিল, মাশরুম খেতে বলা হচ্ছিল বিভিন্ন উপকারিতার জন্য, বিভিন্ন দরকারের জন্য। তো যাই হোক, মাশরুম হচ্ছে কি এক ধরনের ছত্রাক। মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক, অনেকে এটাকে ব্যাঙের ছাতা মনে করে। তো ব্যাঙের ছাতা আর মাশরুমের মধ্যে তফাৎ আছে, কিছুটা তফাৎ আছে। হ্যাঁ, তো আগে বলি যে মাশরুমটা কি। মাশরুমটা হচ্ছে, যদি সংজ্ঞা আসে মাশরুম কি, তাহলে তোমরা লিখবে যে মাশরুম এক ধরনের ছত্রাক যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী, পুষ্টিকর, সুস্বাদু, ঔষধি গুণ সম্পন্ন। বা মাশরুম এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ। এইভাবে লিখবা, মাশরুম হচ্ছে এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা ভক্ষণযোগ্য এবং বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন। তো যেটা বললাম যে অনেকে ব্যাঙের ছাতা আর মাশরুমকে এক করে ফেলে, যে মাশরুম কিনতে গিয়ে বলে যে এগুলো তো ব্যাঙের ছাতা, এগুলো খাওয়া যাবে না, বিষাক্ত। কিন্তু ব্যাঙের ছাতা আসলে বিষাক্ত, ওখানে অ্যাগারিকাস, ওটা আসলে ওখানে কিছু বিষাক্ত উপাদান থাকে যেটা খেলে অনেক সময় মানুষের মৃত্যুও হতে পারে। সব ব্যাঙের ছাতা না, অনেক ব্যাঙের ছাতায়। আর মাশরুম যেটা, সেটা চাষ করা হয় সবজির মতন, যদিও ছত্রাক, কিন্তু এটা সবজি হিসেবে চাষ করা হয়। অবশ্যই এখানে বিষাক্ত কোনো উপাদান নাই, বরং উপকারী অনেক কিছু উপাদান দিয়ে ভরপুর। আর যার জন্য মাশরুম, আপনি কখনো খেয়েছিলেন? হ্যাঁ, এবং খেতে ভালো লাগে। মাশরুম মেলা হয় না, মাশরুম মেলা হয়, এবং আমাদের স্কুলেরই পাশে যে বজলু ভাইয়ের দোকান থেকেই তো কেনা যায়, কিনতে পাওয়া যায়, ওখান থেকেও তো আমরা কিনি প্যাকেট। ওখানেই পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম মার্কেটে পাওয়া যাবে। ওই যে বিশেষ করে ওই যে আজকালকার যেগুলো শপিং মল, ওগুলোতে তো অনেক বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। তো সম্ভব হলে তোমরাও খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। অনেকে আছে যে স্যুপ টুপ, তবে নুডলস মাশরুম ছাড়া খেতেই যায় না, ভাজি টাজের ভিতর। আচ্ছা যাই হোক, আর মাশরুমের বীজটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা হয়। টিস্যু কালচার পদ্ধতি নাম শুনছো না? টিস্যু কালচার সম্পর্কে ধারণা?
আচ্ছা, আমি আলুর কথা বলি। আলু, পেঁপে এগুলো টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে। হ্যাঁ, খেলো বাবা। টিস্যু কালচার পদ্ধতি হচ্ছে, আলুর কথা বলি। আলুর গাছ কিভাবে হয় দেখছো তো তোমরা, দেখছো না? একটা আলু গাছ লাগালাম, ওখান থেকে একটা গাছ গজালো। কিন্তু একটা আলুকে আবার কয়েকটা খণ্ডে ভাগ করা হয়, অর্থাৎ একটা আলুতে যদি 2টা চোখ থাকে, ওই চোখ 10টা চোখ থাকে, সেই আলুটাকে 5 খণ্ডে ভাগ করা যাবে। তাহলে একটা আলু থেকে কয়টা গাছ হচ্ছে? 5টা গাছ হচ্ছে, তাই না? যদি কেটে কেটে গাছ লাগাই আমরা, অর্থাৎ জি ম্যাম। খণ্ডটা হবে, কিন্তু সেখানে একটা না 2টা চোখ থাকতে হবে। একটা থাকলে গাছ নাও হতে পারে, 2টা থাকলে ভালো হয়। কমপক্ষে 2টা চোখ থাকতে হবে। ওইদিক দিয়ে তারা বের হয়। আর আলু আর টিস্যু কালচারটা হচ্ছে আলুর সামান্য একটা অংশ, একটুখানি 1 চিমটি একটা অংশ আমরা নিতে হয়। খোলো, ওটা খুলে রাখো। নিতে হয়, নেওয়ার পরে সেটাকে ল্যাবরেটরিতে বিভিন্ন মাধ্যম আছে, আবাদ করা হয়, প্রসেস করা হয়, এবং ওই 1 চিমটি অংশ থেকে 1000, 2000, 3000, 5000 পর্যন্ত চারা উৎপাদন করা যায়। টিস্যু কালচার এমন একটা পদ্ধতি। হ্যাঁ, এতগুলা? হ্যাঁ, 5000 তোমার ইচ্ছা, কিন্তু তোমাকে সেগুলো প্রসেসিং করে করতে হয়, মিডিয়াতে আবাদ করতে হয়। মানে ওই যে 1 চিমটে আমি আলুর একটা অংশ নিলাম, ওটাই আমি ল্যাবে নিয়ে গেলাম, নিয়ে যায় ওটাকে বিভিন্ন রকম উপাদান দিতে হয়, কেমিক্যাল দিতে হয়, আবাদ মাধ্যম তোমরা পড়বে, বড় ক্লাসে গিয়ে পড়বে, 9 উঠলে এগুলো পড়বে। এগুলো পড়লে তাহলে দেখা যাচ্ছে যে ওখানে কিভাবে এই যে টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে সেটা জানতে পারবে। তাই আমি একটু প্রাথমিক ধারণা দিলাম তোমাদেরকে, যেহেতু টিস্যু কালচারটা এখানে আসলো। তো ওই মাশরুমের বীজটাও এরকম টিস্যু কালচার পদ্ধতিতেই উৎপাদন করা হয়। আচ্ছা। আর মতন মাশরুম খেতে সুস্বাদু, মাংসের মতন। যারা গরিব লোক আছে, মাংস কিনতে পারে না, তারা মানে দুধের স্বাদ ঘুলে মিটানোর মতন অবস্থা। মাশরুম খেয়ে মানে মাংসের মজাটা নিতে পারে। হ্যাঁ, মাশরুম, তারপর যে সয়া বড়ি কিনতে পাওয়া যায় বাজারে, এগুলো স্বাদ কিন্তু অনেকটা মাংসের মতন খেতে। সুন্দর করে একটু রান্না করলে, মাংসের মশলা দিয়ে রান্না করলে মাংসের মতনই লাগে খেতে। তো দেখো এখানে যেটা বলছে বই থেকে আমি দেখাই যে মাশরুম নিজের সুস্বাদু খাবার অন্য খাবারের সাথে ব্যবহার করলে এর স্বাদ বাড়িয়ে দেয়। মাশরুমের স্বাদ মাংসের মতন। মাশরুম দিয়ে চাইনিজ, পাস্তার হোটেলে নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয়। দেশীয় পদ্ধতিতে মাশরুম সবজি, ফ্রাই, স্যুপ, পোলাও, বিরিয়ানি, নুডল, চিংড়ি, ছোট মাছের সাথে ব্যবহার করা হয়। আর মাশরুম তাজা শুকনা গুঁড়া হিসাবে খাওয়া যায়, বিভিন্ন ভাবে খাওয়া যায়। তাজাও খাওয়া যায়, ওটাকে শুকিয়ে রাখা যায়, ফ্রিজেও কিছুদিন রেখে খাওয়া যায়। এবার আসলে মাশরুমের পুষ্টিগুণ যেটা আসে, দেখো একটু আমি পড়লেই বুঝতে পারবা মাশরুমের পুষ্টিগুণ কতটা। পুষ্টিমান বিচারে মাশরুম সেরা ফসল, কারণ মাশরুমে অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান, প্রোটিন, ভিটামিন, মিনারেলস অতি উচ্চ মাত্রায় আছে। প্রতি 100 গ্রাম শুকনা মাশরুমে 25 থেকে 35 গ্রাম আমিষ, 10 থেকে 15 গ্রাম সব ধরনের ভিটামিন এবং মিনারেলস, এবং 40 থেকে 50 গ্রাম শর্করা ও আঁশ, এবং 4 থেকে 6 গ্রাম চর্বি আছে। কোনো একটা ফসলে একসঙ্গে এতগুলো পুষ্টি উপাদান পাওয়া যায় না। আমরা বলি আলু বা বেগুন বা যে সবজিগুলো আমরা খাই বা ফলগুলো খাই, এতগুলো পুষ্টি মানে খাদ্য উপাদান বা পুষ্টি একসঙ্গে খুব কম ফসলই আছে যেগুলোতে পাওয়া যায়, কিন্তু মাশরুমে পাওয়া যায়। তাহলে তো ম্যাম শুধু এটা খেয়েই তো ম্যাম সব পুষ্টি পাওয়া যাবে, শুধু এটা খেলে? হ্যাঁ, অনেক সবই পাওয়া যাবে মোটামুটি। দেখো এটার দাম কত? আর এখানে যে চর্বিটা আছে, আমাদের শরীরের জন্য তো একটা নির্দিষ্ট মাত্রার চর্বি দরকার, তাই না? কিন্তু বেশি হয়ে গেলে সেটা ক্ষতিকর। আর বিশেষ করে প্রাণীজ চর্বিগুলো বেশি ক্ষতিকর। আর মাশরুমের যে চর্বিটা আছে সেটা কিন্তু উপকারী, ক্ষতি না। হ্যাঁ, মাশরুমের যে 4 থেকে 6 গ্রাম চর্বি আছে, 100 গ্রামের ভিতর 4 থেকে 6 গ্রাম চর্বি পাওয়া যাবে, এটা হচ্ছে খুবই উপকারী। ওটা দিয়ে বরং ওই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক এগুলো নিরাময়ের মানে কাজ করে। আর আমিষ সাধারণত আমিষ বা প্রোটিন কি দিয়ে গঠিত জানো তো? এটা অ্যামাইনো অ্যাসিড। জি ম্যাম। অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত। এটা প্রশ্ন তোমরা বিজ্ঞানে পড়ার কথা, না পড়লেও পড়বা হয়তোবা। তো 20 রকম অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় দিয়ে প্রোটিন গঠিত।
তো মাশরুমে 20টার মধ্যে 9টাই অ্যামাইনো অ্যাসিড থাকে। অন্যান্য হয়তো ফসলে কোনো ফসলে হয়তো 2টা 4টা 3টা থাকে, কিন্তু এই মাশরুমে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে। দরকারি 9টা অ্যামাইনো অ্যাসিড এই মাশরুমে একসঙ্গে পাওয়া যাচ্ছে। এটার দাম কি অনেক? না না, দাম বেশি, দাম কম, দামও কম। এটা মানে খুবই কম দাম। এই যে যেগুলো বজলু ভাইয়ের দোকানে পাওয়া যেত প্যাকেট হিসাবে, আমরা তো কিনতাম 15 টাকা 20 টাকা প্যাকেট করে, এক প্যাকেট কিনতাম মাত্র? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু খোঁজ খবর নিবা, যদি খেতে চাও দেখবে অনেক কম। মাশরুমের বিস্কিট পাওয়া যাচ্ছে, মাশরুম দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করা হচ্ছে, এগুলো পাওয়া যায়। যে মাশরুম বিভিন্ন মেলা টেলায় এগুলো পাওয়া যায়, মাশরুমের তৈরি খাবার চারা সবই পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ওই যে এই যে আমিষটা বিভিন্ন রকম যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেটা যে উচ্চ রক্তচাপ, যা হাই প্রেশার রোগে ভুগতেছে, হৃদরোগ, আজকাল মানুষকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। হ্যাঁ, তারপরে পেট ভুঁড়ি হওয়ার আশঙ্কা থাকে না। অর্থাৎ হার্ট অ্যাটাকটা কেন হয়? হার্ট অ্যাটাকটা হয় যে আমরা যে চর্বি জাতীয় খাবারগুলো গ্রহণ করতেছি, যেটা হ্যাঁ সেটা কি করতেছে, আমাদের যে হৃৎপিণ্ডের যে শিরা উপশিরা গুলো আছে, আর আমরা মানুষজন এখন কি অলস হয়ে গেছে, ঘরবন্দি হয়ে গেছে, আমরা ঘরের ভিতরে বসে থাকি, খেলাধুলা করি না। তারপরে বিভিন্ন শারীরিক পরিশ্রমটা কমে গেছে। আগের মানুষ টিউবওয়েল চাপতো, এখন কি ঘরের ভিতরে আমাদের সাপ্লাইয়ের পানি আছে। তারপরে দেখা যাচ্ছে যে মানে সবকিছুই ঘরের সঙ্গে ব্যবস্থা করা আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া উঠা বসা, যার কারণে শারীরিক পরিশ্রমটা কমে গেছে। আর অতিরিক্ত যে চর্বিটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে, যাও মশা কামড় তুলে দিকে যাও, অতিরিক্ত যে চর্বিটা খাচ্ছি সেটা হচ্ছে কি ওই আমাদের শিরা মানে ধমনী গুলোকে আস্তে 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 একটু 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 করে ব্লক করে দিচ্ছে, যার কারণে রক্ত চলাচলে বাধা হচ্ছে, মানুষ হার্ট অ্যাটাক করতেছে। হ্যাঁ, কিন্তু ওই ওই মাশরুম যদি খাওয়া হয়, মাশরুমের এই যে উপাদানগুলো আছে সেগুলো ওই চর্বিগুলোকে দ্রবীভূত করতে সাহায্য করে, অ্যামাইনো অ্যাসিড গুলো। এছাড়া মিনারেল, সব রকমের মিনারেলস মানে খনিজ লবণ, অর্থাৎ মিনারেলস তো বিভিন্ন রকম হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বিভিন্ন রকমের সবকিছুই মাশরুমে পাওয়া যায়। এক একটা দেখো এইসবের উৎস যখন পড়বা খনিজ লবণে, দেখবে যে কোনো কোনো খাদ্য হয়তো ক্যালসিয়াম পাওয়া যায়, কোনোটাতে পটাশিয়াম, কোনোটাতে ভিটামিন ডি, এরকম পাওয়া যায়, কিন্তু মাশরুমে সবই পাওয়া যায়। তো ভিটামিন মিনারেলস দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আমাদের দেহের জন্য দৈনিক নির্দিষ্ট পরিমাণ ভিটামিন মিনারেলসের চাহিদা রয়েছে। আমরা প্রতিদিন মাশরুম খাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলসের চাহিদা মেটাতে পারি। আর মাশরুমে থায়ামিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ বি সি যে বিভিন্ন রকম আছে ভিটামিন, তার মধ্যে ভিটামিন বি কে আবার 12টা ভাগে ভাগ করা হয়েছে, এই জন্য ভিটামিন বি কে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। হ্যাঁ, তো দেখো এখানে পাওয়া যাচ্ছে একসঙ্গে ভিটামিন বি1, বি2, বি3। হ্যাঁ, ভিটামিনটা হচ্ছে ভিটামিন বি1, রিবোফ্লাভিন, বি2, নায়াসিন, এটা হলো ভিটামিন বি12। এই উপাদানগুলো পাওয়া যাচ্ছে, ভিটামিন বি পাওয়া যাচ্ছে। তারপরে ফসফরাস, লৌহ, ক্যালসিয়াম, কপার ইত্যাদি মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে। পুষ্টিগুণের কারণে মাশরুম অনেক রোগের প্রতিরোধক এবং নিরাময়কারী হিসেবে কাজ করে, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, আমাশয়, চুল পড়া, ক্যান্সার, টিউমার, বিভিন্ন জটিল রোগ নিরাময়ে এই মাশরুম খুবই কার্যকর ভূমিকা। বিশেষ করে ডায়াবেটিস রোগ, আজকাল আমাদের একটা কমন রোগ হয়ে গেছে ডায়াবেটিস। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা অতিরিক্ত শর্করা গ্রহণ করি, আর এই অতিরিক্ত শর্করাটা আমরা পরিশ্রম কম করি, শর্করাটা হচ্ছে কি শরীরে না গ্লুকোজ বেড়ে যায়, তাই জমা হচ্ছে আমাদের রক্তের ভিতর, জমা হয়ে যাচ্ছে গ্লুকোজ বা শর্করা। হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে মাশরুমের যে আছে সেটা দ্রবীভূত হয়ে যায়, রক্তে অতটা জমে না, ফলে উচ্চ রক্তচাপ, শর্করা, যার কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে দেখো একজন সুস্থ লোকের প্রতিদিন 40 থেকে 50 গ্রাম সবজি খায়, আলু বাদে। আলু তো শর্করা, সবজি হলেও আলু কিন্তু শর্করা। সবজি আমরা সাধারণত খাই ভিটামিন। হ্যাঁ, বাংলাদেশের দ্রুত চাষযোগ্য জমি কমে যাচ্ছে, অধিকাংশ জমি ধান চাষে ব্যবহৃত হয়।
বা যেটুক জমি আছে সেটা চাষ করা হয়। আর চাষের জন্য জমি পাওয়া কঠিন। আবার আমাদের প্রধান খাদ্য অন্য হালকা খাবার খেয়ে কিন্তু আমাদের বাঙালিরা থাকতে পারি না আমরা। তো আবার ধান বাদ দিয়ে যে আমরা সবজি চাষ করব সেটাও সমস্যা। তো মাশরুম হতে পারে সেই ক্ষেত্রে একটা আদর্শ ফসল, এত পুষ্টিগুণ, সেজন্য কিন্তু আমার বাড়তি জমির দরকার হবে না। কোনো উর্বর জমির দরকার নাই। ঘরের যে কোনো মেঝেতে বা তাকে, ঘরের ভিতরে যদি জায়গা না থাকেও তাকের উপর, ঘরের উপর তাক করে সে তাকের উপরেও আমরা মাশরুম চাষ করতে পারি। এবং 1 সপ্তাহের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে এটা ফলানো যায়। বাংলাদেশের যে আবহাওয়া সেটা জলবায়ু মাশরুম চাষের জন্য খুবই উপযোগী। মাশরুম চাষের জন্য খড়, কাঠের গুঁড়া, আখের ছোবড়া, যেগুলো মানে পরিত্যক্ত অংশ, এগুলো ওই যথেষ্ট। মানে যেহেতু এটা মৃতজীবী, মানে মৃত বস্তুর উপর, যেগুলো পচনশীল মৃতজীবী বস্তু, সেগুলোর উপরে কি এগুলো বেড়ে ওঠে। সেজন্য এটার জন্য খরচেরও প্রয়োজন হয় না। আর মাশরুম ব্যবসায়িক দিক থেকে খুবই লাভজনক, কারণ মাশরুম চাষে কম পুঁজি, কম শ্রম দরকার হয়। অল্প দিনের মধ্যে বিনিয়োগকৃত অর্থ তুলে এত সুবিধা। কিন্তু আমাদের আসলে জানার ঘাটতি। আমরা ভাবি যে এটা আবার একটা খাবার হলো। আচ্ছা, তোমাদেরকে সময় তো কম, তাহলে ওইদিকে পড়ানো কম হবে। একটা কথা বলি, মানে গল্প করি, সেটা হচ্ছে আফ্রিকান অনেক দেশ আছে, টিভিতে দেখো না, আফ্রিকার অনেক অঞ্চলে দুর্ভিক্ষ হচ্ছে, একদম হাড়ে চামড়ায় লাগানো মানুষের শরীর, সেগুলো দেশে খাবার নাই। টিভিতে প্রতিবেদনে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা জমিতে গিয়ে ইঁদুরের গর্তের ভিতর খাবার খোঁজে, যে কোনো খাদ্য কম পাওয়া যায় কিনা, ইঁদুরের গর্তে গর্তে, এরকম অবস্থা, যার খাবার নাই। তো একদম গবেষক দেখছে যে কোনো এলাকায়, কোনো এলাকায় যে লোকজনরা মারা যাচ্ছে না, কিভাবে? ওদের তো খাবার নাই, খেতে পাচ্ছে না। তো তারপরে তারা একটা মানে পর্যবেক্ষণ চালালো, দেখলো যে ওখানকার লোকেরা এই যে এইরকম কিছু স্পিরুলিনা, ওই ছত্রাক বা শৈবাল জাতীয় কিছু পানিতে বা ডুবাতে জন্মায়, এমনি স্যাঁতস্যাঁতে জমির উপর জন্মায়। ইহান খারাপ লাগলে ওইদিকে যাবো বা ওইদিকে যাবো। স্পুরিলিনা নামে এক ধরনের শৈবাল বা অ্যাগারিকাস নামে এক ধরনের ছত্রাক আছে। সেটা তারা কি করে, ক্ষুধার কারণে মানুষ যা পায় তাই খায়, তাই না? এখন যেটা হয়েছে, অনেক দেশ, মধ্যপ্রাচ্যের অনেক দেশের লোকজনেরা যে গাছের পাতা সিদ্ধ করে করে খাচ্ছে, যে এমন অবস্থা যে গাছেরও পাতা শেষ হয়ে গেছে, পাতাও নাই খাওয়ার মতন। তো ওই হচ্ছে ওই স্পিরুলিনা বা অ্যাগারিকাস গুলো তুলে তুলে খায়, এবং ওগুলোতে এত বেশি পুষ্টি যে যেটা ভাত বা অন্যান্য ফসলের থেকে অনেক বেশি। ওই খাবার খাওয়ার জন্য তাদের শরীরের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাচ্ছে, ভাতের বা অন্যান্য খাবারের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাচ্ছে। অথচ কিন্তু সবাই মনে করতে এগুলো হলো নোংরা আবর্জনার জিনিস, তাই না? তো তারপরে করা হলো কি, অ্যাগারিকাস না কি নামটা ভুলে গেলাম, স্পুরিলিনা, আর একটা হলো কি যেন ছিল, অ্যাগারিকাস না কি যেন এরকম একটা ছিল, অ্যাসপারজিলাস না কি যেন, এই টাইপের নাম, ছত্রাক। এগুলো চাষের আওতায় নিয়ে আসলো, সবজি হিসেবে চাষ করা হলো। ঠিক মাশরুমটাও তাই। আমরা কিন্তু জানতাম না, মাশরুম ভাবতাম ব্যাঙের ছাতা। তা এখন এই ব্যাঙের ছাতাটাই যে এত উপকারী, আসলে তো ব্যাঙের ছাতা না, এটা একটা সবজি। অনেকটা ওই রকম লাগে। তাই এখন পার্ট 4-এ আসো। পার্ট 4-এ দেখো মাশরুম চাষ পদ্ধতি, কিভাবে মাশরুমটাকে আমরা ঘরের ভিতর চাষ করতে পারবো। তার আগে এখানে তোমাদের বই যেটা বলছে যে মাশরুমের কয়েকটা প্রকারভেদ বলছে। শীতকালীন মাশরুম, শীতকালে কিছু কিছু মাশরুম জন্মায়, গ্রীষ্মকালে কিছু কিছু মাশরুম জন্মায়, আবার সারা বছরও কিছু কিছু মাশরুম জন্মায়। তো এখানে গ্রীষ্মকালীন যে মাশরুম গুলোর নাম দিয়েছে সেটা হলো মিল্কি, ঋষি, স্ট্র। তিনটা খেয়াল করো, মিল্কি, ঋষি, স্ট্র। আর শীতকালে সীতাকে, বাটন, সীমাজি ও ইনোকি মাশরুম। সীতাকে, বাটন, সীমাজি, ইনোকি। আর সব থেকে বেশি চাষ করা হয় যেটা 12 মাসি মাশরুম, 12 মাসি চাষ করা যায়, সারা বছর নিরপেক্ষ, যেটা মৌসুম নিরপেক্ষ মাশরুম যেটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম। তো এখানে ওয়েস্টার্ন মাশরুমের চাষ পদ্ধতি সম্পর্কে বর্ণনা দিচ্ছে। তো
মাশরুমের চাষ পদ্ধতিতে কয়টা ধাপ আছে দেখো। প্রথমে বীজ তৈরি বা বীজ সংগ্রহ করতে হবে, তারপর চাষঘর তৈরি করতে হবে, স্পন, মাশরুমের বীজকে স্পন বলা হয়, সেই বীজটা সংগ্রহ করতে হবে, প্যাকেট কাটতে হবে, পরিচর্যা করতে হবে। ওই পরিচর্যার মধ্যে দিয়েই মাশরুম সংগ্রহ করা যাবে। তো দেখো প্রথমে হচ্ছে মাশরুমের বীজ বা স্পন তৈরি কিভাবে তৈরি করা যায়। মাশরুমের বীজ ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে উৎপাদন করা হয় সেটা তো বললামই। চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায়। ওই যে বিভিন্ন মেলাগুলো হয়, উন্নয়ন মেলাতে, ওগুলোতে দেখবে মাশরুমের অনেক বীজ কিন্তু কিনতে পাওয়া যায়। মাশরুমের প্যাকেট মানে স্পনটা, ওখানে লেখাও থাকে, একটা লেবেলিং করাই থাকে কিভাবে তুমি লাগাবা। হ্যাঁ, কিনতে পাওয়া যায় যে প্যাকেটগুলো, সেগুলোকে বলা হয় বাণিজ্যিক স্পন। মাশরুমের বীজকে স্পন বলা হয়। আবার বাড়িতে খড় দিয়েও বীজ তৈরি করা যায়, সেই ক্ষেত্রে মাদার স্পন কিনতে হবে, যেখান থেকে মানে আরেকটা মাশরুমের বীজ জন্মাবে। চাষঘর তৈরি দেখো, চাষঘর মানে যেখানে মাশরুম চাষ করব সেটা কিভাবে চাষ করার উপযোগী করে তুলবো। সেটা হচ্ছে মাশরুম চাষের ঘরটিতে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশের জন্য জানালা রাখতে হবে। ঘরটিতে আবসা আলোর ব্যবস্থা রাখতে হবে। একদম বেশি আলোর দরকার নাই, একটু আবসা অন্ধকার রাখতে হবে, কারণ এটা স্বেচ্ছাতে মৃতজীবী উদ্ভিদ। হ্যাঁ, বেশি আলো এরা সহ্য করতে পারে না। তারপরে ঘরের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপরে আর্দ্র অবস্থা পছন্দ করে, স্যাঁতসেঁতে আর্দ্র অবস্থায়। এই সাধারণত যেহেতু ছত্রাক জাতীয় উদ্ভিদ, এটা ছত্রাকের বৈশিষ্ট্য কি, সাধারণত আর্দ্র স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভালো জন্মায়। তো মাশরুমও তাই, সেই পরিবেশে ভালো জন্মায়। আর আর্দ্রতা থাকতে হবে 70 থেকে 80 ভাগ। এমনিতে বাতাসের আর্দ্রতা শুষ্ক মৌসুমে থাকে অনেক কম থাকে, হয়তো বা 50-এর নিচে বা 40-এর নিচে বা 60-এর মধ্যে, কিন্তু বেশি স্যাঁতসেঁতে হলে সেটা 70-এর উপরে চলে যায়, 70, 80, 90। তো ঘরের আবহাওয়া থাকতে হবে মানে স্যাঁতসেঁতে ভাব, মানে আর্দ্রতা থাকতে হবে, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 70 থেকে 80 ভাগ। আর মাশরুম চাষ করে অসংখ্য অণুজীবের শ্বাস প্রশ্বাসের ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড ভারী বলে নিচের দিকে জমা হয়, এজন্য বেড়ার নিচে খোলা রাখতে হবে, অর্থাৎ মাশরুম যে জায়গাটায় লাগাবো তার নিচের দিকে ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, তারপর স্পন সংগ্রহ দেখো, স্পন কিভাবে সংগ্রহ করতে হবে। চাষঘর তৈরির পর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পলি প্যাকেট তৈরি করে স্পন সংগ্রহ করতে হবে। ভালো স্পনের বৈশিষ্ট্য হলো প্যাকেটটি সুষম মাইসিলিয়াম দ্বারা পূর্ণ ও সাদা হবে। মাইসিলিয়াম মানে শাখা প্রশাখা, ছত্রাকের শাখা প্রশাখাকে মাইসিলিয়াম বলা হয়। অর্থাৎ যে প্যাকেটটা কিনবো স্পন, সেটার অনেক শাখা প্রশাখা থাকবে, ছড়ানো থাকবে, অল্প একটু থাকবে না, প্যাকেটের মধ্যে বিস্তৃত থাকবে। বুঝতে পারছো? স্পন সংগ্রহের পর তাড়াতাড়ি প্যাকেট কাটার ব্যবস্থা করতে হবে। দেরিতে কাটলে ঠান্ডা জায়গায় সেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্যাকেট কাটার একটু নিয়ম আছে, সাবধানে কাটতে হয়। চাষঘরে বসানোর আগে স্পনের প্যাকেট সঠিক নিয়মে চেঁচে পানিতে চুবিয়ে নেওয়া প্রয়োজন। স্পন প্যাকেটের কোনা অর্থাৎ 2 কোনায় 2 কাপ বরাবর 2 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি ব্যাস করে কাটতে হবে। হ্যাঁ, 2 ইঞ্চি লম্বা বরাবর 1 ইঞ্চি, অর্থাৎ 2 সাইডে 2 ইঞ্চি আর উপরের দিকে 1 ইঞ্চি করে কাটতে হবে। উভয় পাশের কাটা জায়গায় যে মাইসিলিয়াম থাকবে সেখানে ব্লেড দিয়ে চেঁচে ফেলতে হবে। তারপরে 5 থেকে 15 মিনিট পানির উপর করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে সেটা আস্তে আস্তে যে চাষঘরটা তৈরি করলাম ওইখানে বসাতে হবে মাশরুমটাকে। বুঝতে পারছো? খুব সোজা, কিন্তু কিছুই করতে হচ্ছে না। এরকম স্পন কিনতেই পাওয়া যায় বাজারে, খালি কিনে আনতে হবে। আর তার পরিচর্যা দেখো, চাষঘরের মেঝে বা তাকে 2 ইঞ্চি পরপর স্পন সাজাতে হবে। স্পন প্যাকেটের চারপাশের আর্দ্রতা 70 থেকে 80% রাখার জন্য গরমের দিনে 4-5 বার, শীতের দিনে বা বর্ষায় 2-3 বার পানি স্প্রে করে দিতে হবে। অর্থাৎ একটা স্প্রে মেশিন দিয়ে বোতলে পানি নিয়ে পুরো ঘর পানি স্প্রে করতে হবে, ছিটিয়ে দিতে হবে। এতে ঘরের আবহাওয়া স্যাঁতসেঁতে থাকবে, ঠান্ডা থাকবে। আর যখন আমরা মাশরুমের উপর দিব তখন মানে ওই নজলটা মানে নলটা
স্প্রেয়ার যে মানে যে যে বোতল দিয়ে বা যে পাত্রটা দিয়ে আমরা স্প্রে করব তার নলটা অন্তত 1 ফিট মাশরুম থেকে 1 ফুট উপরে রেখে স্প্রে করতে হবে। আর্দ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্যাকেটের উপর কখনো খবরের কাগজ কখনো বস্তা ভিজিয়ে একটু উঁচু করে দিতে হবে। ওই যে বেশি যদি আবহাওয়া মানে রুক্ষ হয় বা বেশি রোদ বা তাপমাত্রা করা হয় তখন ওই মাশরুমের উপর বস্তা ভিজে ওই তাগের উপর দিয়ে রাখলাম একটু উঁচু করে, তাহলে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া পেল, মানে গরমটা কমে গেল গাছের কাছ থেকে। তারপর পরিচর্যা ঠিক মতন হলে 2 থেকে 3 দিনের মধ্যে মাশরুমের অঙ্কুর পিনের মতন বের হবে। মানে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই দেখো অঙ্কুর বের হতে হবে। মাশরুম ওই যে অংশগুলো আমরা চেঁচে দিলাম ওই চাচা অংশ থেকে কুড়ি বের হতে থাকবে, অঙ্কুর বের হতে থাকবে। প্রতি পাশে 8 থেকে 12টি বড় অঙ্কুর রেখে ছোটগুলো কেটে ফেলতে হবে, মানে একটু ঢিলে ঢালা করে দিতে হবে। বেশি যদি বের হয় তাহলে বড় হবে না, ওই ছোটগুলো বের করে আমরা খেতে পারবো আর কিছু রেখে দিব বড় হওয়ার জন্য। 5 থেকে 7 দিনের মধ্যেই মাশরুম তোলার উপযোগী হবে। তারপরে 5 থেকে 7 দিনের মধ্যেই আমরা মাশরুম তুলবো। তারপরে 2-1 দিন পর দেখা যাবে ওই দিকটা আবার বের হবে, একটু চেঁচে দিলে ওই দিকটা আবার মাশরুমের অঙ্কুরগুলো বের হবে, হ্যাঁ কুড়িগুলো বের হবে। এবং একটি প্যাকেট থেকে 10 থেকে 12 বার মাশরুম সংগ্রহ করা যায়, অর্থাৎ একটা প্যাকেট লাগালাম সেখান থেকে 10 বার 12 বার বা তারও বেশি মাশরুম সংরক্ষণ করা যাবে। 200 থেকে 250 গ্রাম মাশরুম পাওয়া যাবে। এইভাবে একটা মাশরুমের বীজ থেকে বা স্পন থেকে 200 থেকে 250 গ্রাম মাশরুম পাওয়া যাবে। এই তো এখন এইভাবেই তো মাশরুম সংগ্রহ করতে হয়। তারপরেও কিছু নিয়ম আছে সংরক্ষণের। মাশরুম যথেষ্ট বড় হয়েছে কিন্তু শিরাগুলো ঢিলা হয়নি, এমন অবস্থায় হাত দিয়ে ভিতরে আলতো আলতো করে টেনে তুলতে হবে যাতে ছিঁড়ে না যায়। তারপর গোড়া কেটে বাছাই করে পলিব্যাগে ভরে মুখ বন্ধ করে বাজারজাত করতে হবে। তারপরে গোড়া কেটে পলিব্যাগে ভরে বাছাই করে বাজারজাত করতে হবে। আর ঠান্ডা জায়গায় 2-3 দিন রেখে খাওয়া যাবে, ফ্রিজে রাখলে 7-8 দিন বা তারও বেশিও ভালো থাকবে। এই ছিল মাশরুমের পড়া। এর মধ্যে বুঝতে কোনোটা সমস্যা আছে তোমাদের? রাফিদ, বুঝতে সমস্যা আছে? নাই, সমস্যা নাই। তার মানে সবাই বুঝতে পারছো? আচ্ছা জেমস বলো তো কয়েকটা শীতকালীন মাশরুমের নাম বলো তো জেমস। অপূর্ব, কেউ কোনো কথা বলছো না, না বললে হবে? কি বাবা হয়ে গেছে আর একটু। রাফিদ, কেউ কোনো কথা বলছো না, তার মানে কি বেশি বুঝে ফেলছো না? বুঝেনি? কে বলতে পারবে মাশরুমের কয়েকটা শীতকালীন জাতের নাম বলতে? আচ্ছা যাই হোক, শুরুতেই আছে দেখে নিবা তোমরা। শীতকালীন হচ্ছে কি সীতাকে, তারপরে সীমাজি, ইনোকি, বাটন, এগুলো শীত থেকে সীতাকে নাম রাখা খুব সোজা। সীমাজি, ইনোকি, হ্যাঁ। আচ্ছা এই ছিল পড়া। তো যতটুকু পড়ালাম ততটুকু একটু দেখো একবার, চোখ বুলায়ও। আর হলে বলো, আগামীকাল আবার ক্লাস হবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আর বন্ধুদের বলো আসসালামু আলাইকুম। সপ্তাহ এটা অ্যাসাইনমেন্ট চলে আসবে, একটু ক্লাসে অংশগ্রহণ করতে বলো। আচ্ছা ম্যাম। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।